এনসিপি যে ছাত্র নেতারা তাদের আজকের ভূমিকা কি সরকার বিরোধী না দেশ বিরোধী, কোন দিকে এগোচ্ছে? আমরা ছাত্র, আমরা আন্দোলন, আমরা এনসিপি ছিলাম, আমরাই শুরু করেছিলাম জুলাই গণ অভ্যুত্থান, অমুক তমুক, এই সেটা দেখানোর ব্যাপার। এর কিন্তু বাস্তবতা কিছু নেই বলেই আমি মনে করছি। নেপালে আরসিপি জেনজি আন্দোলন তারা কিন্তু এবারে জয় পেল, আর বাংলাদেশে এনসিপি এরাও জেনজি, এরা কিন্তু এদেরকে মানুষ গ্রহণ করলেন না। যারা ক্ষমতায় আসার আগেই তাদের বিরুদ্ধে এত কিছু অভিযোগ, তারাই আজকে কিন্তু প্রতিবাদ করছে এই নতুন সরকারে। 12ই মার্চ 2026 বোধহয় বাংলাদেশের ইতিহাসের একটা ঐতিহাসিক দিন হয়ে থাকলো। আজ ত্রয়োদশ সংসদ বসলো বাংলাদেশে। এই ঐতিহাসিক পরিবর্তন, বিপ্লব, ছাত্র আন্দোলন, এত কিছুর পর অন্তর্বর্তীকালীন সরকার, প্রায় 17-18 মাসের সরকার, নানা বিতর্ক, নানা উত্তেজনা, নানা বিক্ষোভ, একটা রাজনৈতিক দলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা, বিদেশ থেকে তারেক রহমানের দেশে ফেরা, সবকিছুর পরে সুষ্ঠু নির্বাচন, একটিও রক্তপাত বিহীন নির্বাচন, তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন। তারপর আজ বসলো ত্রয়োদশ সংসদ। এর সঙ্গেই এই সংসদ বসার সঙ্গে সঙ্গেই যে সংসদের স্পিকার নেই, যে সংসদের ডেপুটি স্পিকার নেই, তারা আজকে নির্বাচিত হবেন, রাষ্ট্রপতি শপথ নেওয়াবেন। আর এরই মধ্যে এনসিপি ছাত্র নেতারা বিক্ষোভ শুরু করলেন সংসদের বাইরে, সেই তারেক রহমানের সরকারের বিরুদ্ধে, নতুন সরকারের বিরুদ্ধে। এই সামগ্রিক বিষয় নিয়ে বাংলাদেশের এই অভ্যন্তরীণ রাজনীতি, বলা ভালো এই অভ্যন্তরীণ রাজনীতি কিন্তু আমাদের দেশের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। কারণ বাংলাদেশের সংসদ, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি যে পথে এগোবে সেই দিকে প্রতি মুহূর্তে নজর রাখছে নয়াদিল্লি। তার কারণ দুই দেশের সম্পর্কই ওপর অনেকটাই নির্ভর করে সংসদ। আমরা দেখেছি যখন তারেক রহমান শপথ নিচ্ছেন, সেখানে ভারতের প্রতিনিধি ছিলেন আমাদের স্পিকার, অর্থাৎ গণতন্ত্র এইটা বোধহয় সেদিন থেকেই বার্তা দেওয়া শুরু হয়ে গেছিল। এই সামগ্রিক বিষয় নিয়ে আজকে আমরা রয়েছি প্রথম কলকাতার প্রাসঙ্গিক প্রসঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের ডেপুটি এডিটর পরমাশিস ঘোষ রায়। পরমাশিস, আপনাকে স্বাগত। নমস্কার। পরমাশিস, এই সামগ্রিক বিষয় এবং এর মধ্যেই এনসিপির বিরোধিতা শুরু হয়ে গেছে। এনসিপি যে ছাত্র নেতারা এক সময় সামনে এসে আন্দোলন করেছিল শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে, তাদের আজকের ভূমিকা কি সেই সরকার বিরোধী না দেশ বিরোধী, কোন দিকে এগোচ্ছে, কি মনে হচ্ছে? প্রথম কথা বলবো যে 15টা বছরের পরিবেশকে বাংলাদেশের সচেতন নাগরিক, যারা বাংলাদেশকে সত্যিকারের ভালোবাসে, সেই সব নাগরিকের যে ম্যান্ডেট বাংলাদেশকে নতুন করে গড়ার জন্য, যে 12ই ফেব্রুয়ারি আমরা দেখেছি 2026-এ, আজ 2026-এর 12ই মার্চ। 15 বছরের স্বৈরাচারী শাসনকে একটা 30 দিনের ভাবনা দিয়ে নতুন করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে আজকে সেদেশের সংসদের অধিবেশন বসছে, যেটা বাংলাদেশের নাগরিকদের জন্য, বাংলাদেশের সমস্ত নাগরিকদের জন্য, আপামর নাগরিকদের জন্য একটা নতুন গতির সঞ্চার করবে বলে আমি বিশ্বাস করি। আর বাইরে যারা আন্দোলন করছেন, কেন করছেন আমি প্রশ্ন রাখছি, কেন করছেন? আজকে তো তাদের সরকারের প্রথম জাতীয় অধিবেশনের দিন। কেন করছেন? বাংলাদেশের সাধারণ মানুষ যাদেরকে ম্যান্ডেট দিয়েছে, তারা বলেইছে প্রথম থেকে, তাদের নেতৃত্বরা, সেই দলের নেতৃত্বরা, সর্বোচ্চ নেতৃত্বরা প্রথম থেকেই জানিয়েছে যে আমরা যা কিছু করব, বাংলাদেশের মানুষ যদি আমাদের যেহেতু জায়গা দিয়েছে, আমরা দেশের সংবিধান মেনে, সাংবিধানিক প্রণালীর মধ্যে যা যা আছে সেই মতন আমরা কার্যপ্রণালী ধারণ করব। তাহলে এনসিপি বা অন্যান্য রাজনৈতিক দল যারা গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিলেন, অবশ্যই আমি সেই গণ অভ্যুত্থানকে সমর্থন করি। কেন সমর্থন করি? বাংলাদেশের মানুষের সার্বিকভাবে সে আন্দোলনে পথ চলা ছিল। অবশ্যই শুরুয়াত সামনের সারিতে সেই সব ছাত্র নেতারা ছিল, কিন্তু তারা যে প্রেক্ষাপটে, যে যুক্তিতে, যে কারণে সেই গণ অভ্যুত্থান করেছিল, সেটা তো সেই সরকারের জন্য, তাদের কার্যপ্রণালী, তারা যেটা ধারণ করেছিল। কিন্তু এরা তো সবে শুরু, একটু তো ধৈর্য ধরতে হবে। কেন ধৈর্য ধরতে হবে বলছি কথাটা? বাংলাদেশের সাধারণ মানুষের জন্য। আপনারা তো বাংলাদেশের সাধারণ মানুষের জন্য লড়াই করছেন। সরকারটা তো বাংলাদেশের সাধারণ মানুষ গড়ে দিয়েছে। আমি খুব পজিটিভ থিঙ্কিং নিয়ে বলছি। তুমি জানো যে গতকালই সংসদীয় নেতা ঠিক হয়েছে, সভাপতি গঠন হবে, তারপরে স্পিকার গঠন হবে, ডেপুটি স্পিকার। বাংলাদেশের ইতিহাসে আজকে যেটা দেখা যাচ্ছে যে সংসদে সরকার পক্ষ এবং বিরোধী পক্ষের অবস্থান, যেটা বাংলাদেশে প্রায় অদেখার মতন জায়গায় চলে গেছিল, সেই জায়গা থেকে আমি অত্যন্ত আশাবাদী। এবং আমার মনে হচ্ছে যে তুমি জানো যে
গোটা পৃথিবীতে ভারতের যে সংসদ, ভারতের যে গণতান্ত্রিক ব্যবস্থা, সংসদীয় গণতন্ত্রের যে ব্যবস্থা, সেই ব্যবস্থারই যেন আমি আরেকটা রূপ দেখতে পাচ্ছি আজকের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর যে সেই সংসদ অধিবেশন বসেছে, তার প্রতিচ্ছবি বোধহয় আমি দেখতে পাচ্ছি যে একেবারে আমাদের দেশের সংসদে যেরকমটা হয় ঠিক সেই প্রতিচ্ছবি কিন্তু আমরা আজকে লক্ষ্য করলাম। পরমাশিস, আগামী দিনে বাংলাদেশ গড়তে কি ভূমিকা নেবে এই সংসদ? কি হওয়া উচিত? সংসদের প্রধান বিরোধীদের মধ্যেও কি ভূমিকা নেওয়া উচিত? এই সামগ্রিক বিষয় নিয়ে আপনার সঙ্গে আলোচনায় আসবো। তার আগে আমরা দেখে নিই আমাদের প্রথম কলকাতার তরফ থেকে বাংলাদেশের সংসদ সংক্রান্ত, সংসদের নির্বাচন সংক্রান্ত একটি প্রতিবেদন। বিশ্বের সেরা সংসদ ভবনগুলির মধ্যে বাংলাদেশের সংসদ ভবন অন্যতম একটা ভবন, যার দেওয়ালে আছে বৃত্ত, ত্রিভুজ, আলো আর ছায়া, যার চারপাশে জল, যাকে দেখলে মনে হয় এটা কি সত্যিই শুধু সংসদ ভবন? কে বানালেন এই বিস্ময়? কেন এত আলাদা এর চেহারা? আর কেন ঢাকার এই ভবনকে আজও বিশ্বের সেরা সংসদ ভবনগুলোর একটি বলা হয়? ঢাকার বুকের ওপর দাঁড়িয়ে আছে এক বিশাল নীরব বিস্ময়। দেখতে যেন শুধু একটি ভবন নয়, বরং কংক্রিট, আলো, ছায়া আর জলের ভেতরে লুকিয়ে থাকা এক ইতিহাস। বাইরে থেকে দেখলে চোখে পড়ে বৃত্ত, ত্রিভুজ, অদ্ভুত সব জ্যামিতিক ফাঁক, চারপাশে জল, আর তখনই প্রশ্ন জাগে, এমন নকশা কেন? কে ভেবেছিলেন এমন এক সংসদ ভবনের কথা? আর কি আছে এই স্থাপত্যের ভেতরে, যার কারণে আজও বিশ্বজুড়ে ঢাকার জাতীয় সংসদ ভবনকে আলাদা চোখে দেখা হয়? এই ভবন শুধু সাংসদদের বসার জায়গা নয়, এটা বাংলাদেশের রাষ্ট্রীয় পরিচয়ের প্রতীক, এটা রাজনৈতিক ইতিহাসের সাক্ষী, এটা এমন এক স্থাপত্য যেখানে সৌন্দর্য আর ক্ষমতা দুটোই পাশাপাশি দাঁড়িয়ে আছে। এই স্থাপত্য বিস্ময়ের ভেতরেই বসছে বাংলাদেশের 13তম জাতীয় সংসদের প্রথম অধিবেশন। দূর থেকে দেখলে মনে হয় এটা যেন কংক্রিটের কোনো দুর্গ, আবার কাছে গেলে মনে হয় এটা আলো আর জ্যামিতির খেলা। আর একটু ভাবলে প্রশ্ন জাগে, এটা কি শুধু একটি ভবন নাকি একটি রাষ্ট্রের প্রতীক? ঢাকার শেরে বাংলা নগরের জাতীয় সংসদ ভবন ঠিক এমনই এক বিস্ময়। এটা শুধু সাংসদদের বসার জায়গা নয়, এটা বাংলাদেশের গণতন্ত্রের সবচেয়ে বড় মঞ্চ। এটা এমন এক স্থাপত্য যাকে ঘিরে আজও বিশ্বজুড়ে আলোচনা হয়। এই ভবনের গল্প কম নাটকীয় নয়। পরিকল্পনা শুরু হয়েছিল 1959 সালে। পরে 1962 সালে এই প্রকল্পের দায়িত্ব পান বিশ্বখ্যাত মার্কিন স্থপতি লুই আই কান। নির্মাণ কাজ শুরু হয় 1964 সালে। তারপর আসে রাজনৈতিক অস্থিরতা, যুদ্ধ, স্বাধীনতা। অর্থাৎ যে ভবনের চিন্তা শুরু হয়েছিল পাকিস্তান আমলে, সেটি শেষ করে স্বাধীন বাংলাদেশ। এই জায়গাটাই ভবনটিকে আরো বড় করে তোলে, কারণ এর দেওয়ালে শুধু কংক্রিট নেই, আছে সময়ের ছাপ, আছে রাষ্ট্র বদলের ইতিহাস, আছে এক ভূখণ্ডের আত্মপরিচয় গড়ে ওঠার গল্প। এবার আসি সবচেয়ে জরুরি প্রশ্নে, এই ভবন এত বিখ্যাত কেন? কারণ এটা শুধু বড় নয়, এটা অভিনব, এটা ভাবনার স্থাপত্য। লুই কান এমনভাবে নকশা করেছিলেন যাতে আলো, বাতাস, ভর, ফাঁকা জায়গা আর জ্যামিতি সব একসঙ্গে কাজ করে। বাইরে থেকে যে বিশাল বৃত্ত, অর্ধবৃত্ত, ত্রিভুজ, আয়তক্ষেত্রের কাট আউট দেখা যায়, সেগুলো শুধু দেখানোর জন্য নয়, এসবের কাজ হলো আলো ঢোকানো, তাপ নিয়ন্ত্রণে সাহায্য করা আর ভবনটিকে একেবারে আলাদা চেহারা দেওয়া। স্থাপত্যের দিক থেকে এই ভবনের সবচেয়ে বড় নতুনত্ব এখানে দেওয়াল শুধু দেওয়াল নয়, ফাঁকা জায়গাও নকশার অংশ। আলো শুধু আলো নয়, আলো স্থাপত্যের ভাষা। এই কারণেই জাতীয় সংসদ ভবনকে অনেকে শুধু একটি রাজনৈতিক ভবন নয়, একটি স্থাপত্য কাব্য বলেও দেখেন। আচ্ছা, এই সংসদ ভবনের চারপাশে এত জল কেন? এই জলাধার শুধু সাজসজ্জা নয়, এটা নকশার অংশ। আগা খান অ্যাওয়ার্ডের সরকারি বর্ণনা বলছে, অফিস ব্লকগুলোকে মূল কমপ্লেক্স থেকে আলাদা করেছে একটি ম্যান মেড লেক। এই জল ভবনটিকে আরো নাটকীয় করে। একই সঙ্গে জায়গায় ভারসাম্য, আলো, প্রতিফলন আর পরিবেশগত অনুভূতিও তৈরি করে। তাই দূর থেকে মনে হয় ভবনটা যেন মাটিতে দাঁড়িয়ে আছে। ভবনটা যেন মাটিতে দাঁড়িয়ে নেই, জলের ওপর ভেসে আছে। ভবনের ভেতরও ততটাই অসাধারণ। আগা খান অ্যাওয়ার্ডের তথ্য অনুযায়ী এর কেন্দ্রে আছে 300 আসনের প্রায় 30 মিটার উচ্চতার ডোমড অ্যাসেম্বলি চেম্বার। সেটিকে ঘিরে আছে আলো বাতাস চলাচলের খোলা অংশ। অর্থাৎ এখানে স্থাপত্য শুধু ইট সিমেন্টের গল্প নয়, এখানে আলোও কাজ করছে, বাতাসও কাজ করছে, ফাঁকাও কাজ করছে। এই কাজের আন্তর্জাতিক স্বীকৃতিও আছে। জাতীয় সংসদ ভবন আগা খান অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার পেয়েছে। এটি বিশ্বজুড়ে স্থাপত্য আলোচনায় বিশেষ স্থান দখল করে আছে। বাংলাপিডিয়াতেও একে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপত্য প্রতীক হিসেবে বর্ণনা করা হয়েছে। ইতিহাসের দিক থেকেও ভবনটি ভীষণ গুরুত্বপূর্ণ। বাংলাপিডিয়া বলছে,
নির্মাণ কাজ শেষ হয় 1982 সালের শুরুতে। 28 জানুয়ারি 1982 তৎকালীন রাষ্ট্রপতি জাস্টিস আব্দুস সাত্তার ভবনটি উদ্বোধন করেন। আর এই ভবনে জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসে 15 ফেব্রুয়ারি 1982। অর্থাৎ ভবনটি শুধু স্থাপত্যের বিষয় নয়, বাংলাদেশের সংসদীয় ইতিহাসেরও বড় মাইল ফলক। তাই এই ভবনকে শুধু সংসদের বাড়ি বলা যায় না, এটা আসলে বাংলাদেশের রাষ্ট্রীয় আত্মপরিচয়ের এক স্থাপত্য রূপ। এখানে রাজনীতি আছে, ইতিহাস আছে, শিল্প আছে, আর আছে এমন এক নীরব শক্তি যা ক্যামেরায় ধরা পড়ে কিন্তু পুরোটা বোঝা যায় না যতক্ষণ না আপনি তার গল্প জানেন। আর আজ 12ই মার্চ 2026 এই স্থাপত্য বিস্ময়ের ভেতরেই বসলো বাংলাদেশের 13তম জাতীয় সংসদের প্রথম অধিবেশন। কিন্তু আজকের গুরুত্ব শুধু এতটুকু নয় যে নতুন সংসদ বসছে, গুরুত্ব আরো বড়, কারণ এই সংসদের দিকেই তাকিয়ে থাকবে বাংলাদেশ। আগামী 5 বছরে কি আইন হবে, কি সিদ্ধান্ত হবে, কিভাবে সংস্কার এগোবে, কিভাবে রাষ্ট্রকে নতুন করে গড়ে তোলার চেষ্টা হবে, সেই দিকেই নজর থাকবে সবার। অর্থাৎ এই ভবন শুধু আজ সাংসদদের বসার জায়গা নয়, আগামী দিনের বাংলাদেশ নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিতর্ক, সবচেয়ে বড় কিছুরই প্রধান মঞ্চ হতে চলেছে এই জাতীয় সংসদ ভবন। এই কারণেই আজ সংসদ ভবনের গল্প শুধু স্থাপত্যের গল্প নয়, এটা ভবিষ্যতের গল্প। এটা সেই জায়গার গল্প যেখানে আগামী 5 বছরে বাংলাদেশের পথ চলার অনেক বড় সিদ্ধান্ত লেখা হতে পারে। সর্বশেষ যেটা আমরা দেখলাম যে বাংলাদেশের সংসদ নির্বাচনের বিভিন্ন ধাপ, বিভিন্ন প্রক্রিয়া, ভোট, গণতন্ত্র সবকিছুই। আচ্ছা, এই জায়গা থেকে, এই পুরো প্রক্রিয়া থেকে আপনার বা আজকের এই যে নির্বাচন সংসদ শুরু হলো, এখান থেকে দেখে কি মনে হচ্ছে আগামী দিনের নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সংসদের কি ভূমিকা পালন করা উচিত? কেমন করে বলবেন, কেমন দেখছেন বিষয়টা? আমি ভূমিকা পালন প্রথমেই করা বলি, উচিত? যেটা আজকে আমি সকাল থেকে এই যে সংসদের অধিবেশন যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্ন চ্যানেলে, এখন তো যে কোনো চ্যানেলের সম্প্রচারও তো ইউটিউবে বা আমরা সেলফোনে দেখতে পারি। বিষয়টা হচ্ছে যে আমি প্রথমেই বললাম যে বাংলাদেশের সংসদের অধিবেশনে এই যে সরকার পক্ষ বিরোধী পক্ষের যে বসার অবস্থান রয়েছে, এটা কিন্তু আগামীর বাংলাদেশকে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে বাংলাদেশের সাধারণ মানুষকে একটা সঠিক সরকারের বাস্তবায়নের রূপ বাংলাদেশের সাধারণ মানুষ দেখতে পাবে বলে আমার মনে হচ্ছে। সমালোচকরা বা বিভিন্ন যাদের বিরোধী, তারা তো সমালোচনা করবেন, এবং সমালোচনার তো গণতন্ত্রের একটা অধ্যায়, এবং সমালোচনার মধ্য দিয়েও কিন্তু বা একটা গণতান্ত্রিক মানে তার যে সরকার পক্ষে তাকে তার ভুল ত্রুটিটা ধরা যায়। কিন্তু এটা দেখতে হবে যে সংসদে সরকার পক্ষ এবং বিরোধী পক্ষ একসঙ্গে অবস্থান করছে। আলোচনা, সমালোচনা, বিতর্কের মধ্য দিয়ে কিন্তু, সাংবিধানিক নিয়মের মধ্য দিয়ে কিন্তু, গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে কিন্তু সংসদ পরিচালিত হতে পারে, যে পরিচালনার মধ্য দিয়ে সরকারের সুফল সাধারণ মানুষের মধ্যে বর্তাবে। আমি অত্যন্ত আশাবাদী, আজকের দিনকার বিষয়ে আমি অত্যন্ত আশাবাদী। যে ছবি আজকে আমরা দেখলাম, অবশ্যই আগামীর বাংলাদেশকে এই সরকার এবং বিরোধী পক্ষ সহাবস্থানে থেকে কাঁধে কাঁধে কাঁধ মিলিয়ে যে কোনো প্রয়োজনে আলোচনায়, সমালোচনায়, বিতর্কের মধ্য দিয়ে একটা সুফল বাংলাদেশের এই বর্তমান সরকার তাদের সংসদ থেকে দেশের মানুষের জন্য বিভিন্ন বার্তা এবং সেই বার্তার বাস্তবায়ন তারা করতে পারবে বলে আমার মনে হয়। সর্বশেষ আমরা আমাদের দর্শকদের জানিয়ে রাখতে চাই, বাংলাদেশের স্পিকার এবং ডেপুটি স্পিকার দুটোই শপথ নিয়েছেন, শপথ বাক্য পাঠ করিয়ে দিয়েছেন রাষ্ট্রপতি। স্পিকার হয়েছেন হাফিজ উদ্দিন আহমেদ এবং ডেপুটি স্পিকার হয়েছেন কায়সার কামাল। এই পুরো বিষয়টা বিরোধী জামাত নেতৃত্ব সমর্থন করেছেন, কিন্তু আজকে সকাল থেকে বিক্ষোভ দেখিয়ে চলেছে জামাতেরই সঙ্গেই ভোটে লড়াই করা এনসিপি। তাহলে কি এনসিপির ভূমিকাটা নিয়ে সন্দেহ থেকে যাচ্ছে, না নতুন কিছু করার বিরুদ্ধে এদের বারবার একটা প্রতিবন্ধকতা রয়েছে? যে এনসিপি এবারের নির্বাচনের আগে প্রায় হারিয়ে যাওয়ার জায়গায় চলে যাচ্ছিল, নতুন দল, গুচ্ছ অভিযোগ তার মধ্যেই, সেই দুর্নীতির অভিযোগ। যে দুর্নীতি, কিছুদিন আগে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে দুর্নীতির বিরুদ্ধেই মানুষ পথে নেমেছিলেন এবং আওয়ামী লীগকে সরিয়ে দিয়েছিলেন। সেই এনসিপি যারা আজকে নতুন সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করছে, তাদের বিরুদ্ধেও কিন্তু সেই দুর্নীতির অভিযোগ। কি বলবেন বিরোধীদের ভূমিকা? দেখো, ছাত্র আন্দোলন এটা একটা অধ্যায়, রাজনীতি আর রাজনীতিজ্ঞ
এটা একটা অধ্যায়। আমি প্রথম কলকাতার প্রাসঙ্গিক প্রসঙ্গে আগে বহুবার বলেছি, নির্বাচনে কারা জিততে পারে না জিতবে, কাদের দিকে পাল্লা ভারী। আমার বিশ্লেষণে ছিল একটা আন্দোলনের হয়তো অভিমুখ ছাত্ররা দেখিয়েছে, যে কোনো আন্দোলনের অভিমুখ কিন্তু ছাত্ররা দেখায়, কিন্তু রাজনীতির প্রাজ্ঞতায় তারা যে একেবারে শিশু সেটা আমি আগেও বলেছি। এবং এটা হচ্ছে বালখিল্য বলে একটা কথা হয় অভিধানে, এটা শিশু সুলভ আচরণ। এটা রাজনৈতিক ভাবে এই আচরণ কতভাবে তারা দেশের পরিকাঠামোগত দিক থেকে, রাজনৈতিক দিক থেকে তারা এটা কতটা পরিশীলিত, এটা নিয়ে কিন্তু আমার হাজারো প্রশ্ন, জিজ্ঞাসা, এবং আমি এটা আশঙ্কা প্রকাশ করছি যে বাংলাদেশের মানুষ এদেরকে আর কতদিন মান্যতা তো দেবেই না, এরা বাংলাদেশের মানুষের হৃদয়ে কাজ কতটা থাকবে, থাকে তো নেই, থাকতে তো পারেইনি নির্বাচনের মধ্য দিয়ে। এটা নিজেদের অস্তিত্ব বজায় রাখার একটা কৌশল। বিষয়টা হচ্ছে যে মানে তারা যে আছে এটা একটা দেখানোর। এটা না করলে, এটা যদি চুপচাপ থাকে তাহলে হয়তো লোকে বলবে এরা ঘুমিয়ে পড়েছে। এটা একটা কৌশল, কিন্তু এই কৌশলে এটা অস্তিত্ব দেখানোর, মানে আমরা আছি, আমরা ছাত্র, আমরা আন্দোলন, আমরা এনসিপি ছিলাম, আমরাই শুরু করেছিলাম জুলাই গণ অভ্যুত্থান, অমুক তমুক, এই সেটা দেখানোর ব্যাপার। এর কিন্তু বাস্তবতা কিছু নেই বলেই আমি মনে করছি। এবং প্রকৃত অর্থে যে জামায়াতি শিবির, তাদের যে সর্বোচ্চ নেতারা, তারা আজকে এখানে গেছে, ওই ছিল, পাশে ছিল, আছে। আর এটা গণতান্ত্রিক প্রক্রিয়া, আন্দোলন ওরা করবে, চেঁচামেচি করবে, বিভিন্ন কিছু করবে, যেটা মানে তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী বলেছেন যে তারা সবার কথা শুনতে চায়, সবাইকে বলার অধিকার দিতে চায় গণতান্ত্রিক প্রক্রিয়া। সেই প্রেক্ষাপটে তারা এটা সুযোগ নিচ্ছে, কিন্তু এর বাস্তবতা বা এর কোনো ফ্লেভার এটা করে কোনো জায়গা পাবে না, আর রাজনৈতিক ভাবে কোনো জায়গা তারা পাবে না বলেই আমার বিশ্বাস। ঠিক এখান থেকে পরবর্তী একটা বিষয় উঠে আসে, নেপালে আরসিপি জেনজি আন্দোলন, তারা কিন্তু এবারে পারলো, অনেকটা সাফল্য পেল, জয় পেল। আর বাংলাদেশে এনসিপি, এরাও জেনজি, এরা কিন্তু এদেরকে মানুষ গ্রহণ করলেন না। এবং এর কারণ কিন্তু এই যে নতুন এনসিপি বাংলাদেশে, তাদের বিরুদ্ধে দুর্নীতি এবং আর্থিক নয়ছয়ের অভিযোগ। যারা ক্ষমতায় আসার আগেই যাদের বিরুদ্ধে এত কিছু অভিযোগ, তারাই আজকে কিন্তু প্রতিবাদ করছে এই নতুন সরকারে। মজার কথা কোথায় এইখানটাই, নতুন সরকার ক্ষমতায় এসে ইতিবাচক কাজ শুরু করার আগেই, মাত্র 20-22 দিনের একটি সরকার, এরা পথে নেমে পড়লো, পুরো আন্দোলন শুরু করে দিচ্ছে। কেমন বলছেন এনসিপির বিরোধীদের ভূমিকাটা কিভাবে দেখছেন? বিরোধীদের ভূমিকাটা আমি যেটা বললাম, এনসিপির ভূমিকাকে আমি গুরুত্বই দিচ্ছি না, এনসিপির ভূমিকাকে আমি গুরুত্বই দিচ্ছি না। আর নেপালের আজকাল সমর্থন করছে বিএনপিকে। হ্যাঁ, দেখো, জামাত শিবিরের যারা রয়েছেন, জামায়াতে ইসলামের যারা নেতৃত্বরা রয়েছেন, তারা বুঝেছেন যে বাংলাদেশের মানুষের মানসিকতাটা কি, ম্যান্ডেটটা কি। তারা অবশ্যই বরিষ্ঠ রাজনৈতিক ব্যক্তিত্ব, তারা পালসটা বুঝেছেন বলেই কিন্তু আজকের ম্যান্ডেট দেওয়া সরকারকে তারা সমর্থন জানাচ্ছেন। আর বাংলাদেশের নির্বাচনের সঙ্গে নেপালের নির্বাচনের যে ফারাকটা এখানে একটা বুঝতে হবে, যে দেখো, ছাত্র আন্দোলন, সেই ছাত্র আন্দোলনের ফ্লেভার কোনো ধর্মের ভিত্তিতে হতে পারে না, বিদ্বেষের ভিত্তিতে হতে পারে। নেপালে যারা আন্দোলন করেছে সেখানে কিন্তু কোনো ধর্মীয় উন্মাদনা ছিল না। আমি এইভাবে যদি নাও বলি, যদি বাংলাদেশে কি গণ অভ্যুত্থান যে হয়েছে একটা স্বৈরাচারী শাসনকে ফেলে দেওয়ার জন্য, এনসিপি যদি কোনো ধর্মীয় উন্মাদনায় যারা বিশ্বাস করে, মৌল ধর্মে যারা বিশ্বাস করে, তাদের সঙ্গে হাত না মিলিয়ে তারা ধর্মনিরপেক্ষভাবে আন্দোলনকে সংগঠিত করত, তারা এককভাবে থাকতো, তাহলেও কিন্তু বাংলাদেশের যে আপামর জনসাধারণ, ধর্মনিরপেক্ষ জনসাধারণ, সেই জায়গা থেকে কিন্তু তারা কিছুটা হলেও তাদের কাছ থেকে কিন্তু একটা আস্থার জায়গায় যেতে পারত। তো বাংলাদেশের তরুণ প্রজন্ম ছাত্র আন্দোলনের রাজনীতি, সে এই মানে আন্দোলন, সেই আন্দোলনটা যখন রাজনীতির প্রেক্ষাপটে যে মঞ্চে গেল, সেটা যদি মানে নিরপেক্ষভাবে যেতে পারতো, ধর্মনিরপেক্ষভাবে যেতে পারতো, তাহলে কিন্তু সেই জায়গাটা থাকতো। কিন্তু সেই জায়গাটা কিন্তু নেপালের ক্ষেত্রে ছিল না। এটা কিন্তু অবশ্যই ধরে নিতে হবে। ভারতবর্ষেও কিন্তু উগ্র হিন্দুত্ববাদ রয়েছে, বাংলাদেশেও কিন্তু উগ্র মৌলবাদ রয়েছে, কিন্তু সেই মৌলবাদ বা সেই হিন্দুত্ববাদ কেউ কিন্তু প্রাধান্য দিচ্ছে না। আমাদের দেশে বিজেপি অবশ্যই হয়তো সংখ্যাগরিষ্ঠ দল, কিন্তু বুঝতে হবে বিরোধী আসনেও কিন্তু প্রায় সমান, খুব কাছাকাছি সমান না হলেও অনেকাংশেই কিন্তু আমাদের দেশে ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলেরা রয়েছে বিজেপির সামনে সরাসরি কথা উঁচিয়ে বলার জন্য সংসদের কক্ষে। তো সেই জায়গা থেকে নেপালের নির্বাচন আর বাংলাদেশের নির্বাচনের মধ্যে যে ফ্লেভার, যে রাজনৈতিক কৌশল, রাজনৈতিক মানসিকতা,
আর সেটা কিন্তু অনেকটাই কিন্তু আলাদা, যেটা এনসিপি সেই জায়গায় হাঁটতে পারেনি। ঠিক এখানটাই বোধহয় গতকাল তারেক রহমান স্পষ্ট করে দিয়েছিলেন, যখন সাংসদদের নিয়ে উনি বৈঠক করেন, যে কোনো সাংসদ কৃচ্ছ সাধনে যাবেন না, তাদের নিজেদের সীমাবদ্ধতা দেখে যেন তারা কাজ করেন। এটা বোধহয় রাজনীতির ক্ষেত্রে একটা বড় বার্তা। প্রতিটা সাংসদকে, প্রতিটা দলের নেতাকে তারেক রহমান বুঝিয়ে দিয়েছিলেন, কখনোই নিজের সীমাবদ্ধতা অতিক্রম করে সব বিষয়ে গিয়ে এমন কিছু করবেন না যাতে দেশের মানুষের ক্ষতি হয়। এটাই বোধহয় এই নতুন সরকারের, নতুন গণতান্ত্রিকভাবে প্রতিষ্ঠিত সরকারের সবথেকে বড় চমকপ্রদ বার্তা। আপনারা এমন কিছু করবেন না মানুষের ক্ষতি হয়, এমন কিছু করবেন না আপনাদের জন্য সরকারের বদনাম হয়, যে বিষয়টা কিন্তু একটা সময় বিগত সরকারের হাত থেকে চলে গিয়েছিল। কিভাবে দেখছেন এই তারেক রহমানের প্রথম মানে দেখো, এখানে আমি সংসদের বলি, প্রথম অধিবেশনে বসাটাকে? 25শে ডিসেম্বর 2025-এ 300 ফিটে উনি একটা বক্তব্য রেখেছিলেন, আই হ্যাভ এ প্ল্যান। তারপরেই তিনি বাংলাদেশের মাটি ছুঁয়ে জুতো খুলে মাটি ধারণ করেছিলেন এবং বলেছিলেন এই ক্ষমতায় আসার পর যে সবার আগে বাংলাদেশ। উনি কালকে স্টেপ আউটের কথা বলেছেন। আমার মনে হয়েছে এই সংসদে যাওয়ার পর, ক্ষমতায় তারা ধারণ করার পর, বাংলাদেশের সাধারণ মানুষের ম্যান্ডেট নিয়ে তিনি বিদ্যাসাগর মহাশয়ের বর্ণ পরিচয়ের পাঠ দিয়েছেন। শিক্ষা নিতে গেলে আমাদের প্রথমে আমরা বর্ণ পরিচয়ের পাঠ নিই, তিনি সেরকম রাজনীতির পাঠ দিয়েছেন বর্ণ পরিচয় পাঠের মধ্য দিয়ে যান, যে কার কতটুকু ক্ষমতা, কার কতটুকু এখতিয়ার, কে কতটুকু বলতে পারবে, আপনার চলন, আপনার বলন, আপনার ব্যবহার, আপনার রাজনৈতিক শিষ্টাচার, আপনি যে ক্ষমতা ধারণ করছেন সেটা যে সাধারণ মানুষের জন্য করছেন, সেই ক্ষমতা যে সাধারণ মানুষই আপনাকে দিয়েছে, এই সংযোগ, এই বিনম্রতা, এই বিনয়, এই আন্তরিকতা, এটাকে উনি ধারণ করতে বলেছেন। একজন নেতা, সে প্রথমে নেতা, এখন সে সরকার পরিচালনা করবে, সরকারটা সবার। আজকে যে উনি একটা কথা বলেছেন, আজকে জামায়াতে শিবির যে পক্ষ নিয়ে বিরোধী পক্ষের আসনে বসেছে, সরকার পক্ষকে সমর্থন দিচ্ছে, কেন দিচ্ছে? একটাই কথা, সবার আগে বাংলাদেশ। আজকে বাংলাদেশের এনসিপি বলো, জামাত শিবির বলো, ধর্মীয় মৌলবাদের নেতৃত্বরা বলো, আওয়ামী লীগ যারা নিচুতলার এখনো আছে তারা বলো, এবং বিএনপি যারা বলো, বা সাধারণ মানুষ, সবার জন্যই তো বাংলাদেশটা। তাই জন্য তার কর্ম পরিকল্পনার পদ্ধতিতে তিনি একটা কথা বারবার সব জায়গায় বলতে চাইছেন, যেটা অন্যান্য দেশের কাছেও জানান দেওয়া, গণমাধ্যমের কাছে জানান দেওয়া, কূটনৈতিক স্তরেও জানান দেওয়া, যে আমি যা কিছুই করব সবার আগে বাংলাদেশ। তো এই বিষয়টা তো বাংলাদেশের সাধারণ মানুষ অবশ্যই ওনার বক্তব্যটাকে, রাজনীতি যারা করেন, যারা রাজনীতির বিশেষজ্ঞ, যারা ক্ষমতায় গিয়ে বিপক্ষে আসনেও বসবেন, তারা তো বুঝবেন যে আমরা বিপক্ষে আসনে বসলো আমরা দেশের মানুষের জন্য বসেছি। আর যারা একদম সরাসরি ক্ষমতায় গিয়ে প্রধানমন্ত্রী আসনে বসেছে, সেই মানুষটা বলছে সবার আগে বিএনপি তো বলছে না, সবার আগে বাংলাদেশ বলছে। এটার একটা প্রাসঙ্গিকতা, এর একটা অনুভূতি, এটা একটা অভিমত অবশ্যই বাংলাদেশের সাধারণ মানুষ বা অন্যান্য রাজনীতিকরা অবশ্যই এটা একটা সম্মানের চোখে, শ্রদ্ধার চোখে এবং একটা পজিটিভ থিঙ্কিং থেকেই দেখবে, এটা আমার বিশ্বাস। ঠিক আমাদেরও নজর থাকবে বাংলাদেশের এই নতুন সরকার কতটা কিভাবে সাধারণ মানুষের জন্য কাজ করে যায়, এবং সবার আগে বাংলাদেশ এই নীতিকে সামনে রেখে দেশের অভ্যন্তরের পাশাপাশি বৈদেশিক ক্ষেত্রেও অগ্রাধিকার এবং প্রতিবেশী ভারতের সঙ্গে একটা দারুণ সুসম্পর্ক। নতুন সরকারের প্রধান হিসেবে তারেক রহমানের বার্তা যেন সেই দিকেই ইঙ্গিত করছে। এর আগে আমরা দেখেছি যারা ক্ষমতায় ছিলেন তাদের অনেকেই নাকি অভিযোগ ওঠে নেতৃত্ব তাদের উপর নিয়ন্ত্রণ করতে পারেননি, তারা নেতৃত্বের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিলেন। এবং যে 2024-এর জুলাই মাসের যে আন্দোলন, এই নেতৃত্বহীনতা এবং সাধারণ মানুষের সঙ্গে যোগ ছিন্ন হয়ে যাওয়া, এই বিষয়গুলোই বোধহয় এই আন্দোলনের অন্যতম কারণ হয়ে উঠেছিল। আর এখান থেকেই তারেক রহমানের এই নতুন বার্তা, সবাইকে নিয়ে গড়ে তোলা বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ, কৃচ্ছ সাধন না করে নিজেদের সীমাবদ্ধতাকে সম্মান দিয়ে মেনে সরকার গঠন করা, সরকার চালানো, সাংসদদের দায়িত্ব পালন করা। আর আজকে ত্রয়োদশ সংসদের শুরু। আগামী দিন অনেক পথ চলা বাকি, অনেক কিছু চলবে, অনেক কিছু দেখবো, অনেক নতুন নতুন পদক্ষেপ আসবে, শুধু বাংলাদেশের জন্য না, আমাদের প্রতিবেশী ভারতের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। আমরা আবার আলোচনা করবো আমাদের প্রাসঙ্গিক প্রসঙ্গে, আমরা থাকবো। আপনারা আপনাদের মত জানান, আজকের আলোচনার সঙ্গে আপনারা সহমত না ভিন্ন মত
আমাদের লিখে জানান, আমাদের পাশে থাকুন। আর আপনাদের মতামতের উপর ভিত্তি করেই আমরা আগামী দিন আরো এরকম আলোচনার দিকে এগিয়ে যাব। অনেক ধন্যবাদ। নমস্কার।